সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ তো? ওকে, স্ট্রিম লাইন, সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ তো? একটু রিপ্লাই দেবে। স্ট্রিম লাইন মানে কি? স্ট্রিম লাইন মানে একটা ডিসেন্সি থাকবে এবং একটা সিমেট্রি থাকবে, প্রথম ক্যারেক্টারিস্টিক। অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, একটু স্টেপ বাই স্টেপ বুঝবে। The streamline, all the particles of the fluid will follow each other in same order. মানে ধরো এ, বি, সি, ডি তিনটে মলিকিউল এই লাইন বরাবর যাচ্ছে। ধরো এটা কোনো ওয়াটার ফ্লো হচ্ছে বা লিকুইড ফ্লো হচ্ছে, এইভাবে যাচ্ছে। একটু পরে কি হবে, ওরা একটা ডিস্টেন্স ট্রাভেল করার পর এখানে আসবে। তো ইন স্ট্রিম লাইন ওদের অর্ডারটা সেম থাকবে, মানে এ ছিল, তারপরে বি ছিল, তারপরে সি ছিল, তারপর ডি ছিল। দেখো এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ওদের অর্ডারটা সেম আছে, দেখতে পাচ্ছ? তার মানে ইন স্ট্রিম লাইনে কখনই কোনো মলিকিউল অন্য মলিকিউলকে ওভারটেক করবে না। ওভারটেক মানে এরকম ছিল, এটা কখনই এরকম হবে না। ধরো এ সি বি ডি, এক্ষেত্রে কি হলো বলো? এই বিটা ওভারটেক করলো সি কে, তাই না? বি আগে ছিল, বি সি এর পরে গেল। তার মানে এখানে কি হলো, ওভারটেক হলো, সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল। তার মানে বুঝতে পারছো এখানে কে ওভারটেক করলো? এখানে বি ওভারটেক করলো সি কে। তার মানে এইটা স্ট্রিম লাইন হবে না। স্ট্রিম লাইনের প্রথম কন্ডিশন হচ্ছে দ্য অর্ডার মাস্ট বি রিমেইন অ্যাজ ইট ইজ। ও আগে যেই সিকোয়েন্সে ছিল এখানেও সেই সিকোয়েন্সে থাকবে, বোঝা গেছে? মলিকিউলগুলো নিজের পজিশন চেঞ্জ করবে না ওয়াটারে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ক্লিয়ার? ইট ইজ দ্য ফার্স্ট থিং, এটা হয়তো ওই পরে বোঝা যায় না। আচ্ছা, অল দ্য পার্টিকেলস ফলো উইথ দ্য সেম স্পিড, এখানে স্পিডের একটা কনফিউশন হয়। স্ট্রিম লাইনে মানে কি? স্ট্রিম লাইন মানে আগে একটু এক্সাম্পল দিয়ে একটা ক্যারেক্টারিস্টিক্স হলো, এবার একটু একটু একে বোঝাই। স্ট্রিম লাইন মানে একটা ডিসেন্সি হবে, মানে একটা ফিক্সড ধীর গতি বলবো, ঠিক ধীর গতি টাইপের, মানে স্লো স্পিড টাইপের একটা আস্তে আস্তে একটা সিকোয়েন্স মেনটেন করে অর্ডারটা মেনটেন করে যাবে। একটা উদাহরণ বলতে পারি, ধরো কোনো জায়গা দিয়ে জল যাচ্ছে, কোনো একটা পাইপ দিয়ে বা কোনো দিয়ে, ধরো আর আস্তে আস্তে যাচ্ছে। আরেক জায়গা দেখছো স্রোত আছে, ওয়েভ আছে। যখনই ওয়েভ হয় বা স্রোত হয়, সেটা কিন্তু আর স্ট্রিম লাইন থাকে না। মানে কি, ওর দেখবে অর্ডার চেঞ্জ হয়ে যায়। স্রোত মানে কি, এ অন্যকে কভার করছে, এ অন্যকে ওভারটেক করছে, এই জিনিসগুলো হয় স্রোতে। মানে দিজ আর নট স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন মানে কি, একটা নির্দিষ্ট ফ্লোয়ে থাকবে এবং তার কতগুলো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন আমি বলেছি। ঠিক আছে, একটু ব্যাপারটা আস্তে আস্তে ভিজুয়ালাইজ করো, আমি তারপর আবার দেখবে আজ লাস্টে পুরোটাই বুঝতে পারবে। একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম যেটা নাকি বইয়ে হয়তো থাকে না, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক স্ট্রিম লাইন। এখানে তোমাদের when a liquid flows such that each particle of the liquid passing a given point along the same path and has the same velocity as the predecessor, এটা একটু পরে আমি বলবো। Velocity of each particle on a streamline is fixed irrespective of the time। মানে কি, এইটা ধরো একটা স্ট্রিম লাইন, খুব মন দিয়ে দেখবে। এইখানে ধরো এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি, এটা কিন্তু কোনো ওয়াটার মলিকিউল না। এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি, এই পয়েন্টটার নাম সি, এই পয়েন্টটার নাম ডি। ঠিক আছে, এইবার ধরো এখান দিয়ে তিনটে মলিকিউল আসছে, ফর এক্সাম্পল তিনটে ওয়াটার পার্টিকেল আসছে। আমি তিনটে ওয়াটার পার্টিকেল ডিফারেন্ট কিনা বোঝানোর জন্য দেখাচ্ছি। একটা ওয়াটার পার্টিকেল ধরো দেখতে ট্রায়াঙ্গুলার শেপের, আরেকটা স্কোয়ার শেপের, আরেকটা কি শেপের বলো, স্ফেরিক্যাল বা সার্কুলার শেপের। এটা একটা স্ট্রিম লাইন। এবার এরকম এবার কি বলছে না, স্ট্রিম লাইনে এটা কি একটা পয়েন্ট স্ট্রিম লাইন, মানে প্রত্যেককেই কিন্তু এই ট্রায়াঙ্গেলটাকেও এ পয়েন্টের মধ্যে দিয়ে যেতে হবে,
স্কোয়ারটাকেও এ পয়েন্টের মধ্যে যেতে হবে, স্ফিয়ারটাকেও যেতে হবে বা সার্কেলটাকেও যেতে হবে। তার মানে কি একটু পরে এরকম আসবে, একটু পরে ট্রায়াঙ্গেলটা এখানে আসবে, বি পয়েন্ট দিয়ে যাবে, বুঝতে পারছো তো? সার্কেলটা এখানে থাকবে, স্কোয়ারটা এরকম থাকবে, এরকম থাকবে একটু পরে। তার একটু পরে আমি এক একটা ইনস্ট্যান্টের ছবি আঁকছি, আমি এখানে এঁকে আর এটাকে হেজি করছি না, বুঝতে পারছো? একটু পরে কি হবে, মানে এখানে কি হচ্ছে দেখো, ট্রায়াঙ্গেলটা এরকম আসছে, এখানে আঁকলে কি আর বুঝতে পারবে না, ওই জন্য আমি এখানটা আঁকছি না, বুঝতে পারছো? এটা ধরো একটা টাইম হলো একটু পরে, তারপরে কি হবে, ট্রায়াঙ্গেলটা সিতে আসবে, বিতে আসবে স্কোয়ারটা, এটা এখানে আসবে, এটা ধরো t=1 সেকেন্ড পর, এটা 2 সেকেন্ড পর, এটা 3 সেকেন্ড পর, বলছি কথার কথা। তো আমি সেকেন্ডের কথা বলছি না, টাইমটাই বলে দিচ্ছি, একটু পরে, একটু পরে ট্রায়াঙ্গেলটা ডিতে এসে হাজির হবে, এরকম হবে। সবাই বুঝতে পারছে? একটু রিপ্লাই দেবে। তার একটু পরে কি হবে, একটা ট্রায়াঙ্গেলটা এরকম থাকবে, স্কোয়ারটা এখানে থাকবে একটু পরে, তারপর এরকম আসবে। এইটা ধরো ফর এক্সাম্পল t1 টাইমে, এইটা ধরো t2 সেকেন্ড, t1 সেকেন্ড, এটা t2 সেকেন্ড, এটা t3 সেকেন্ড, এটা t4 সেকেন্ড, এটা t5 সেকেন্ড। স্ট্রিমলাইন বলছে এই যে পয়েন্টগুলোর, যে কোনো স্ট্রিমলাইনের ওপর যে কোনো পয়েন্টের ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে, মানে প্রত্যেকটা পয়েন্টের যখন নাকি যেই ওয়াটার মলিকিউলই আসুক, ওই পয়েন্টের ভেলোসিটিটা ফিক্সড, মানে এ পয়েন্টের ওয়াটার পার্টিকেল যখন আসবে ওর ভেলোসিটি হবে ভিএ, বি পয়েন্টে যখন আসবে ভিবি, সি পয়েন্টে যখন আসবে ওর ভেলোসিটি হবে সি, ডি পয়েন্টে যখন আসবে ওর ভেলোসিটি হবে ডি, ভিডি। মানে বুঝতে পারছো, এই ওয়াটার মলিকিউলটা যখন ট্রায়াঙ্গুলার ওয়াটার মলিকিউলটা এই এ পয়েন্টে আসলো, ওর ভেলোসিটি কত হবে ভিএ। এই ওয়াটার মলিকিউলটা ট্রায়াঙ্গুলটা যখন একে এর পরে বিতে আসবে, বিএ যখন আসবে ওর ভেলোসিটি কত হবে, ভিএ থেকে চেঞ্জ হয়ে ভিবি হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে কি ওদের মলিকিউলগুলোর ওয়াটারের কিন্তু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? ইয়েস অর নো? বাট দেয়ার ভেলোসিটি ইজ ফিক্সড অ্যাট এইচ এনি পয়েন্ট। একটু পরে দেখো ট্রায়াঙ্গুলটা যখন বিতে আসলো, ওর ভেলোসিটি কত হলো, ভিবি, তাই তো? একটু পরে ও সিতে চলে যাবে, তখন ওর ভেলোসিটি কত হবে বলো, ভিসি। এইখানে ওর ভেলোসিটি কত ছিল, ভিবি। এইখানে ট্রায়াঙ্গুলার কত ছিল, ভিএ। এইবার স্কোয়ারটা দেখো, স্কোয়ারটা একটু পরে এতে এসছে, এই স্কোয়ারটা যখন নাকি এ ওয়াটার এ পয়েন্টে আসবে, ওর ভেলোসিটি কত হবে, ভিএ। স্কোয়ারটা যখন বিতে আসলো, ভিবি। আবার একটু পরে সার্কেলটা একটু পরের মুহূর্তে ও আসবে, তখন ওর স্কোয়ার সার্কেলটার ভেলোসিটি কত হবে, ভিবি। ওর ভেলোসিটি তখন কত হবে, ও যখন সি পয়েন্টে থাকবে স্কোয়ারটা ভিসি। ওর কত হবে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ভিডি। এটার কত হবে আবার স্কোয়ারটার এই ক্ষেত্রে ভিডি, সার্কেলটার ভিসি। তারপরে দেখো ওয়াটার মলিকুলগুলো যখন ফ্লো হচ্ছে ওদের ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট যে কোনো একটা পয়েন্টে যখন প্রত্যেকটা পয়েন্টের একটা ফিক্সড ভেলোসিটি আছে, এটা বুঝতে পারছো? ইন ওভার এনি স্ট্রিম লাইন, প্রত্যেক স্ট্রিম লাইনের ওপর প্রত্যেকটা পয়েন্টের একটা ফিক্সড ভেলোসিটি আছে। যেই মলিকিউলই আসুক না কেন, সে যখন ওই পয়েন্টের মধ্য দিয়ে যাবে, ওই পয়েন্টের ভেলোসিটি কিন্তু ওর ওই ভেলোসিটিটাই হবে। এক্সাম্পল ধরো স্ট্রিম লাইনে ভিএ ইকুয়াল টু, এটা স্ট্রিম লাইন বলছি, ধরো 10 মিটার পার সেকেন্ড, একটু পরে 12 মিটার পার সেকেন্ড, ভিসিটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। আমি আর মিটার পার সেকেন্ডটা লিখছি না। তার মানে কি, স্ট্রিম লাইনের ওপর, পয়েন্ট টু বি নোটেড, একটা স্ট্রিম লাইনের ওপর সব পয়েন্টে কিন্তু ভেলোসিটি ফিক্সড না, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। বাট প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি ফিক্সড, বাট প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি ফিক্সড, দেখতে পাচ্ছ? এই স্ট্রিম লাইনের ওপর প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি কত, এই পয়েন্টের ভেলোসিটি 10, 12, 38, 11। এবার যেই মলিকিউলটা যখন ওই স্ট্রিম লাইন বরাবর ওই পয়েন্টে যেই মলিকিউলটা এসে হাজির হবে, তার ভেলোসিটি ওই ভেলোসিটির সাথে ফিক্সড। তার মানে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি ফিক্সড। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, চাপ নেই। বাকি সবাই বুঝতে পেরেছো?
সৌজন্যা, Yes, sir. ঈশিতা, দেবলীনা, Yes, sir. ওকে, সপ্তপর্ণা, ওকে, Yes, sir. দেবস্মিতা, Yes, sir. কেউ মনে হয় লিভ করে গেছে নাকি, সব আছে, ঠিক আছে। ইয়াস সমাজ ভাইয়া, এটাই কিন্তু স্ট্রিমলাইনের খুব ইম্পর্টেন্ট টপিক, বুঝতে পারে না। তারপরে পয়েন্ট টু মিনিট আবার বলছি, কোনো একটা স্ট্রিমলাইন বরাবর ভেলোসিটি কিন্তু ফিক্সড না। যে কোনো স্ট্রিমলাইনের ওপর প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি ডিফারেন্ট হতে পারে, বাট প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি, যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের ভেলোসিটি ফিক্সড, এটা কিন্তু টাইমের সাথে চেঞ্জ হবে না। সকাল 10টার সময় এ পয়েন্টের ভেলোসিটি 10, বি পয়েন্টের ভেলোসিটি 12, সি পয়েন্টের ভেলোসিটি 8। এবার এক্সাম্পলটা দেখো, ধরো 11টার সময়, সকাল 10টা বা 10টা বেজে 30 মিনিট, এ পয়েন্টের ভেলোসিটি কিন্তু 10 মিটার পার সেকেন্ডই থাকবে, বি পয়েন্টের ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ডই থাকবে, বুঝতে পারছো? ইয়েস অর নো? তার মানে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি Yes, ফিক্সড sir. উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? এই জিনিসটাই বুঝতে হবে, এটাই বিভিন্নভাবে বিভিন্ন বইয়ে পড়িয়েছে। আচ্ছা, ইন স্টেডি ফ্লো, এবার দেখো, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বোঝা গেল, যে স্ট্রিম লাইনের ওপর যে কোনো পয়েন্টে ভেলোসিটি ইজ ফিক্সড, তার একটাই ভেলোসিটি হবে, তাই তো? তার মানে এটা একটা কনসেপ্ট লিখে রাখো, এটা মনে রাখো, আমি নোটস তো দিয়ে দেবো। আরেকটা, স্ট্রিম লাইন কিন্তু লাইন মানে এই নয় যেটা স্ট্রেট লাইনই হতে হবে, স্ট্রিম লাইন মে বি দিস, এরকমও হতে পারে। স্ট্রিম লাইন মানে একটা কনসেপ্ট থাকে যেটা স্ট্রেট লাইনই হবে না, এটা এরকমও হতে পারে, দিস মে বি এ স্ট্রিম লাইন, এটাও স্ট্রিম লাইন, বুঝতে পারছো? ইয়েস অর নো? স্ট্রিম লাইন মে বি বেন্ড, এটা বাঁকাও হতে পারে। তো যে কোনো পয়েন্টে স্ট্রিম লাইনে ভেলোসিটি কোন দিকে হবে, মলিকিউলগুলোর এই পয়েন্টের ভেলোসিটি ডিরেকশন কি হবে, ট্যানজেন্ট বরাবর। যেই পয়েন্টেই যাও না কেন, সেই পয়েন্টের ট্যানজেন্ট বরাবর, the tangent will show the direction of the velocity of the molecule। মানে এই পয়েন্টে যখন ওয়াটার মলিকিউল বা লিকুইড মলিকিউল আসবে, ওর ভেলোসিটি এই দিকে হবে, বুঝতে পারছো তো? এখানে যখন আসবে ভেলোসিটি এই দিকে গেলেই তো ভেলোসিটিটা এই দিকে হয়, তাই না? তোমার একটা সার্কেল বরাবর ধরো কেউ রোটেট করছে, তার মানে কি, এই এইভাবে রোটেট করছে, এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন কি বলো, ট্যানজেন্ট বরাবর না? ইয়েস অর নো? ওর ভেলোসিটি ডিরেকশন তো ট্যানজেন্ট বরাবর, এবারও এইভাবে রোটেট করছে, কিন্তু ভেলোসিটি ডিরেকশন কি, ট্যানজেন্ট বরাবর। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। সেটাই তো, এখানে স্ট্রিম লাইন বরাবর যে কোনো লাইনের পয়েন্টে ভেলোসিটি ডিরেকশনটা ট্যানজেন্ট বরাবর হয়। এবার দেখো স্ট্রেট লাইনের ক্ষেত্রে ট্যানজেন্ট কি হবে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে ট্যানজেন্টটা স্ট্রেট লাইনের একই দিক, ইয়েস অর নো? যে কোনো স্ট্রেট লাইনে যদি যাও, যে কোনো স্ট্রেট লাইনের পয়েন্টে ট্যানজেন্টটা কি হবে, সেটা ওই স্ট্রেট লাইন বরাবরই হবে। ওই জন্য এখানে দেখতে পাচ্ছ এর ডিরেকশন, এর ভেলোসিটি এই দিক বরাবরই আছে, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? একটা রিপ্লাই দেবে। ক্লিয়ার? Yes, sir. এইবার এই কনসেপ্টটা যে বললাম, স্ট্রিম লাইনের যে কোনো একটা পয়েন্টে ভেলোসিটিটা ফিক্সড, এই কনসেপ্টটাকেই বুঝতে পারবে যে দুটো স্ট্রিম লাইন কখনো একে অপরকে কাট আউট করতে পারে না। মানে ধরো এরকম একটা স্ট্রেট লাইন আছে, এরকম একটা স্ট্রিম লাইন, আরেকটা স্ট্রিম লাইন তুমি আঁকলে এরকম না, এইটা হবে না। কারণ দেখো, যদি এইরকম দুটো স্ট্রিম লাইন কাট করে, তাহলে কি হবে, এই যে কমন পয়েন্টে দুটো ট্যানজেন্ট পাবে, একটা ট্যানজেন্ট এদিক বরাবর, মানে এই লাইন বরাবর, আরেকটা ট্যানজেন্ট কি পাবে, এরকম বরাবর। এস আর নো? এটা ছবি এঁকে বুঝিয়ে দিলাম, বইয়ে হয়তো এইভাবে বোঝা যায়নি। তার মানে এই পয়েন্টটাকে যদি তুমি নাম দাও, ধরো এ পয়েন্ট, তার মানে এ পয়েন্টে যদি কোনো মলিকিউল আসে, ওয়াটার মলিকিউল বা যেই আসুক, ও দুই দিকে ভেলোসিটি থাকতে পারে, হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে। ইয়েস আর না? একটু রিপ্লাই দেবে। কিন্তু অ্যাকর্ডিং টু ল অফ স্ট্রিমলাইন কি বলছে, যে কোনো একটা পয়েন্টের ভেলোসিটি ফিক্সড, ভেলোসিটি ইজ এ হোয়াট, ভেক্টর কোয়ান্টিটি। ইয়েস আর না? একটু রিপ্লাই দেবে। ভেলোসিটি ইজ এ, এগুলো হয়তো বইয়ে থাকে না, ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টরে কি কি থাকে বলো, একটা ম্যাগনিটিউড থাকে, ইয়েস অর নো? And direction. এই কালিটা মনে হয় শেষ হয়ে গেছে, আবার করতে হবে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ ডিরেকশন। এইখানে দেখতে পাচ্ছ দুটো ডিরেকশন হয়ে যাচ্ছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে ভেলোসিটি দুটো ডিরেকশন, মানে কি,
দুটো ভেলোসিটি, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া মানে কি ভেলোসিটি চেঞ্জ হয়ে যাওয়া, তার মানে কি দুটো ভেলোসিটি পাওয়ার কথা, তার মানে তো দুটো ভেলোসিটি হতেই পারে না, স্ট্রিম লাইনের কন্ডিশনই বলছে একটা ভেলোসিটি থাকবে, যে কোনো পয়েন্টে ভেলোসিটি ইজ ফিক্সড ওয়ান। এই জন্যই দুটো স্ট্রিম লাইন কখনো একে অপরকে কাট আউট করতে পারে না। বোঝা গেছে সবাই? ইয়েস অর নো? বোঝা গেছে যে ছবিটা আঁকলাম? একটু রিপ্লাই হ্যাঁ দেবে। স্যার। আচ্ছা, থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেটার দ্য নাম্বার অফ দ্য স্ট্রিম লাইন্স পাসিং নর্মালি থ্রু এ সেকশন অফ দ্য ফ্লুইড, লার্জার দ্য ফ্লুইড ভেলোসিটি ইন দ্য সেকশন। কি বলছে? গ্রেটার দ্য নাম্বার অফ দ্য স্ট্রিম লাইন পাসিং নর্মালি থ্রু এ ফ্লুইড সেকশন, লার্জার দ্য ফ্লুইড ভেলোসিটি। এটা একটু পরে বুঝতে পারবে এটা কেন হয়। মানে যত বেশি স্ট্রিম লাইনগুলো কাছাকাছি থাকবে, যখন একটা গিভেন ক্রস সেকশনের মধ্যে যত কাছাকাছি থাকবে, এই তো এক ধরনের স্ট্রিম লাইন ধরে পেলে, তিনটে স্ট্রিম লাইন পাচ্ছ খুব কাছাকাছি, আরেকটা স্ট্রিম লাইন ধরে এরকম পেলে, তাহলে গ্যাপ, তিনটে স্ট্রিম লাইনের মধ্যে গ্যাপ কোথায় বেশি বলো? এটা যদি 1 নাম্বার কেস বলো, এটা সেকেন্ড কেস বলো, সেকেন্ড কেসে স্ট্রিম লাইনগুলোর মধ্যে গ্যাপ বেশি। তো যেইখানে স্ট্রিম লাইনগুলো খুব কাছাকাছি থাকবে, তো এখানে সেখানে লিকুইডের ভেলোসিটিটা বেশি হবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? এর কারণটা পরে বুঝতে পারবে, আমি ফিজিক্যালি হ্যাঁ বোঝাবো স্যার। এটা। আর যেখানে গ্যাপ গুলো বেশি থাকবে সেখানে ভেলোসিটিটাও লিকুইডের কম হবে, এর কারণটা আমি বলে দেবো, নো প্রবলেম। ফোর্থ পয়েন্টটা যেটা আমি বললাম সেটা খুব ইম্পর্টেন্ট, এটাই বলেছে ফ্লুইড ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ স্ট্রিম লাইন। কি বললাম? ফ্লুইড ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট অ্যাট এনি পয়েন্ট অফ দ্য স্ট্রিম লাইন। দেখতে পাচ্ছ যে কোনো একটা পয়েন্টে কিন্তু ওর ফ্লুইড ভেলোসিটি ফিক্সড। এই এই ট্রায়াঙ্গেলটা যখন এখানে আসছে ওর ভেলোসিটি ভিএ, তাই না? তারপরে যখন স্কোয়ারটা আসলো এই পয়েন্টে কত হলো, ওরটাও ভিএই থাকে, তার মানে কি অ্যাট এনি পয়েন্ট অফ দ্য স্ট্রিম লাইন ফ্লুইড ভেলোসিটি ফিক্সড, বাট ইট মে বি ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য সেম স্ট্রিম লাইন। দেখতে পাচ্ছ তো? ডিফারেন্ট পয়েন্টস, ইট মে বি ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য সেম স্ট্রিম লাইন। দেখতেই পাচ্ছ ভিএ ভিবি ভিসি এগুলো তো ডিফারেন্ট, এগুলো কি একই স্ট্রিম লাইনের ওপর লোকেটেড ডিফারেন্ট পয়েন্ট, তো তাদের ভেলোসিটি তো আলাদা। বুঝতে পারছো সবাই? এটার ভালো এক্সপ্লেনেশন আমি অলরেডি করে দিয়েছি, এবার নোটসটা পেলেই বুঝে যাবে। এবার রিপ্লাই দেবে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তোমাদের এই স্ট্রিম হ্যাঁ লাইনের স্যার। এই কতগুলো ফিচার আছে। এইবার এত অব্দি স্ট্রিম লাইনের খুবই বললাম, এইবার স্ট্রিম লাইন হতে গেলে একটা নর্মাল থিওরি আছে, আমি এটা বলে দেবো। স্ট্রিম লাইন কন্ডিশন হতে গেলে কতগুলো বেসিক কন্ডিশন লাগে। মানে বুঝতেই পারছো স্ট্রিম লাইন কখন হবে, যদি তুমি ধরো এত অব্দি সবার লেখা হয়ে গেলে বলবে, আমি এটা একটু মুছে দেবো। হয়ে গেছে। আচ্ছা, সবার হয়ে গেলে একটু বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার কমন পারসেপশন দিয়ে ব্যাপারটা বুঝে যাবে, এটার জন্য বেশি কিছু লাগবে না। আচ্ছা, তার আগে আমি একটু কালিটা ভরে নিই, এক সেকেন্ড, তবে একটু পজ করছি। বুঝতে পারছো? ভেলোসিটি ছিল আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে একটা সার্টেন ভেলোসিটি বেশি হলেই দেখো কি হয়, এরকম ক্যাওয়াস তৈরি হয় না, ওয়েভ তৈরি হয় না স্রোতের মতো? তখনই কি হয় দেখবে, যখন ভেলোসিটি বাড়বে তখনই কি হয়, তখনই দেখা যায় সিমেট্রিটা চেঞ্জ হয়ে যায়। মানে সি হয়তো এক্ষেত্রে হয়তো বি সি কে ওভারটেক করে গেল, তাই না? তখনই কি হয়, সার্কুলার জিনিসটা তৈরি হয়। বি যদি সি কে ওভারটেক করে, তার মানে কি ওকে ওভারটেক করতে হবে এরকম করে, তার মানে কি দেখো, তার মানে আর স্ট্রিম লাইন থাকলো না। বুঝতে পারছো? ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে স্ট্রিম লাইন থাকলো না, মানে ব্যাপারটা বুঝতে গেলে বুঝতে হবে, যদি ওয়াটার ফ্লোটা আস্তে আস্তে বাড়ে, ভেলোসিটি বাড়তে বাড়তে একটা সার্টেন লেভেলের থেকে বেশি হয়ে গেলে, তখন আর এটা সিমিট্রিটা বজায় থাকছে না। ওভারটেকটা যখন হবে তখনই তো ওয়েভ তৈরি হবে, ইয়েস আর নো? ওকে টপকে যেতে চাইবে, তখনই তো, তার মানে কি ভেলোসিটি স্ট্রিম প্রথম প্রপার্টিটাই ব্রেক করে গেল, সিমিট্রি আর থাকলো না, তার মানে এটা স্ট্রিম লাইন থাকলো না। এটা কখন হয়? ভেলোসিটি বাড়তে বাড়তে একটা সার্টেন ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটি হয়ে গেলে এই ঘটনাটা ঘটে। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে, তাই তো? তার মানে হ্যাঁ স্যার।
যেই ভেলোসিটির পর the velocity after which the motion does not remain streamline at all, এই যে ওভারটেক করলো তার মানে একটা স্ট্রিমলাইন থাকলো না, তার মানে যেই ভেলোসিটির পর লিকুইডের ফ্লোটা স্ট্রিমলাইন থাকে না, যেই ভেলোসিটির ও ক্রস করে গেলে ওটা স্ট্রিমলাইন থাকে না, সেই ভেলোসিটিটাকেই ফিজিক্যালি বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি, আর কিছুই না। ঠিক আছে? The critical velocity কি? The critical velocity of a liquid is that limiting value of the velocity। हाँ अभिषेक थोड़ा लेट हो गया आज। হ্যালো, ইয়াস, ইয়াস আবার লিভ করে গেল। ইয়াস শুনতে পাচ্ছ? না স্যার। ওকে, ইয়েস হ্যাঁ। স্যার। তো তার মানে কি দেখো, একটু যেটা বলছি সেটা, the critical velocity of a liquid is that limiting value of the velocity of flow up to which the flow is streamlined। মানে যেই, it is the maximum value of velocity, যেটা অবধি যদি তোমার velocity of the liquid, এই ক্রিটিক্যাল ভেলোসিটি আমি বলছি, ক্রিটিক্যাল ভেলোসিটি এটাকে যদি তুমি ভিসি দিয়ে ডিনোট করো, ভিসি, তো ভেলোসিটি অফ দ্য লিকুইড যদি লেস দ্যান ভিসি হয়, ভেলোসিটি অফ দ্য লিকুইডকে ভি বলছি, এটা যদি ভিসির থেকে ছোট হয় তাহলে এটা স্ট্রিমলাইন থাকবে। यस और नो? समझ में आ रहा है? यस। আর যেই নাকি একটা সার্টেন ভেলোসিটি যেটা ক্রস করে গেলেই দেখবি সিমেট্রি নষ্ট হয়ে যাচ্ছে আর এ ওকে ওভারটেক করছে, তার মানে এরকম স্রোতের সিস্টেম তৈরি হচ্ছে। তো হোয়েন এভার দ্য ভি ইজ গ্রেটার দেন ভিসি, দেন এটা স্ট্রিমলাইন থাকছে না। তো স্ট্রিমলাইন যখনই থাকে না সেটাকে বলা হয় টার্বুলেন্স মোশন। কি বলা হয়? টার্বুলেন্ট মোশন। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? তো Yes, sir. টার্বুলেন্ট মানে কি? ওভারটেক করে যাচ্ছে, স্রোত হচ্ছে, ওয়েভ তৈরি হচ্ছে, ওকে এই হচ্ছে। তার মানে এই ওই যেই ভেলোসিটির পরেই এই ঘটনাটা থাকে, সিকোয়েন্সটার মেনটেন হয় না, তার মানে স্ট্রিমলাইন থাকছে না। সেই ভেলোসিটিটার ওভারটেক করে গেলে সিকোয়েন্সটা থাকছে না, স্ট্রিমলাইন থাকছে না। তো সেই ভেলোসিটিটা কি বলা হয়? ক্রিটিক্যাল ভেলোসিটি। তার মানে কি, ক্রিটিক্যাল ভেলোসিটির নিচের ভেলোসিটিটাকে বলা হয় স্ট্রিমলাইন। যদি এর নিচের ভেলোসিটিতে থাকে মোশন অফ দ্য ফ্লুইড তাহলে সেটা স্ট্রিমলাইন মোশন হবে, আর এর ভেলোসিটি ক্রস করে গেলে এটা টার্বুলেন্ট হয়ে যাবে। বুঝে গেছে? এবার তোমার এটা ক্রিটিক্যাল ভেলোসিটির একটা কনসেপ্ট আছে, সেটা আমি শর্টে বলে রাখবো। ক্রিটিক্যাল ভেলোসিটির ডেফিনেশনটা তাহলে সবাই বুঝতে পেরেছো? অল অফ ইউ ক্লিয়ার? এবার নোটস পাঠিয়ে দিলেই বুঝে যাবে। Yes, sir. তো ক্রিটিক্যাল ভেলোসিটি অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা বলে দিচ্ছি। দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য ভিসি, ডিপেন্ডস অন কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ইটার উপর ডিপেন্ড করে, যেটা আগে পড়েছো। সেকেন্ড হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, যেই লিকুইডটা আছে তার ডেনসিটির উপর ডিপেন্ড করে। তিন নম্বর হচ্ছে যেই পাইপের মধ্যে দিয়ে বা টিউবের মধ্যে দিয়ে লিকুইডটা যাচ্ছে তার ডায়ামিটারের ওপর ডিপেন্ড করে, এর ডায়ামিটারের ওপর ডিপেন্ড করে। ডি ফর ডায়ামিটার, সব নোটস পেয়ে যাবে। ঠিক আছে? সো ভিসি ইকুয়াল টু কি হচ্ছে, তোমাদের ক্রিটিক্যাল ভেলোসিটির যে রিলেশন, এই রিলেশনটাও তোমাদের ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে প্রুফ করতে হবে। বুঝতে পারছো? ডাইমেনশনাল অ্যানালিসিস মানে ভিসি প্রথমে বলবে ক্রিটিক্যাল ভেলোসিটি এই জিনিস তিনটের উপর ডিপেন্ড করে, এরপরে এই তিনটে রিলেশন বার করতে বলবে। তাহলে কি বলবে? লেট এইগুলোর উপর ডিপেন্ড করছে জানো। সো লেট প্রথম লাইনটা হবে ভিসি ইজ প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ, ভিসি ইজ প্রপোর্শনাল টু দ্য রো টু দি পাওয়ার বি, and VC is proportional to the diameter to the power C। তাহলে VC ইকুয়াল টু কি হবে, বা একবারে যদি আমি একই লাইনে লিখছি তোমরা ডিফারেন্ট লাইনে লিখবে, ইজ প্রপোর্শনাল টু দ্য ইটা টু দি পাওয়ার এ, রো টু দি পাওয়ার বি, ডি টু দি পাওয়ার সি। তাহলে এটাকে ইকুয়েশনে লিখলে কি হবে? ইকুয়াল টু সাম কে ইন্টু দিস। কেটা কি হবে বলেছিলাম গতদিন, বলো তো কেউ একজন? কি হবে? কে ইজ দ্য ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, মনে পড়ছে? Dimensionless. পরিষ্কার করে লিখে দিচ্ছি দাঁড়াও। লেস কনস্ট্যান্ট।
সো ওয়ান্স ইট ইজ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, তাহলে তুমি এবার করো, এটা কি ভেলোসিটি, এর ডাইমেনশন কি হবে L/T, তাই তো? L to the power minus. বা L T to the power -1, এটার ডাইমেনশন কি অল অফ ইউ নো, M L to the power -1 T to the power -1, তাই তো? রো এর ডাইমেনশন সবাই জানো, আমি এখানে লিখে দিচ্ছি সবাইকে আগে শর্টে কোনটার কি ডাইমেনশন। এটার ডাইমেনশন কি M L to the power -1 T to the power -1, তাই তো? রো এর ডাইমেনশন কি M/L কিউব, মানে কি লিখতে পারো M L to the power -3। ডি মানে কি ডায়ামিটার, ডায়ামিটার মানে কি লেন্থেরই ডাইমেনশন, আর ভিসির ডাইমেনশন তো লিখেই দিয়েছি L/T, দ্যাট ইজ L T to the power -1। এবার আমি এর যেহেতু ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এটাকে আমি তোমার কি করে দিচ্ছি ডাইমেনশনলেস, সুতরাং ডাইমেনশনলেসের এখানে ডাইমেনশন ইকুয়াল করার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই, তো এর পরের স্টেজটা আমি এটা মুছে দিয়েই লিখছি। তোমরা তো আর মুছবে না, তোমরা পরের লাইনে লিখবে, ইউ উইল রাইট ইন দ্য নেক্সট লাইন। তাহলে এটা কি দাঁড়াবে L/T, বা এটাকে লিখবে, এটা করে দিচ্ছি যেহেতু ছোট, L T to the power -1 ইকুয়াল টু ইটার কি হবে, ইটারটা লেখো এত টু দি পাওয়ার A, এত টু দি পাওয়ার B ইন্টু, এবার এগুলো সব লেখা হয়ে গেছে তো, আমি এখানে লিখছি L T to the, এবার তো ডি তো লেখাই হয়ে গেছে, ইটা লেখা হয়েছে, রো লেখা হয়েছে, নাও ডি L to the power C। তাহলে এখানে L to the power কি, এটা 1 লিখবে, T to the power -1, M to the power দেখো এখানে A আছে আর এখানে B আছে, তাহলে কি দাঁড়াচ্ছে M to the power A plus B, তাই তো? L to the power -A আছে, এখানে -3B আছে, আর এখানে C আছে, তাহলে কি হচ্ছে -A -3B প্লাস C। বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। Yes, sir. Yes, sir. আর টি টু দি পাওয়ার কি দাঁড়াচ্ছে বলে, এইগুলো আলাদা লিখে দিই, টি টু দি পাওয়ার কি দাঁড়াচ্ছে Minus মাইনাসে, মাইনাসে। এবার সব কটার পাওয়ার ইকুয়েট করো, প্রথমত এল গুলো দেখো, এল এর পাওয়ার কত আছে 1, দ্যাট মিনস 1 ইকুয়াল টু -A -3B প্লাস সি। টি এর জায়গায় কি লিখছো, টি এর পাওয়ার গুলো এক করে, এবার -1 ইকুয়াল টু -A, তারপর এখান থেকে কি পাচ্ছ A ইকুয়াল টু 1, ক্লিয়ার? আর এখানে এম, তোমার টি এর পাওয়ার গেল, আর এম এর পাওয়ার কত, এখানে এম কত বলো তো, এখানে লিখে দিচ্ছি M to the power 0, plus B equal to 0. M to the power 0 কিছু 1 মানে কি M to the power 0 ইকুয়াল টু 1, বুঝতেই পারছো? তাহলে এইভাবে করবে, ওয়েটা দেখিয়ে দিচ্ছি একটা। তাহলে এখান থেকে কি পাচ্ছ কম্পেয়ার করে, 0 ইকুয়াল টু A প্লাস বি, তার মানে এখান থেকে কি পাচ্ছ, এটা একটু নামিয়ে দিই আমি যাতে দেখতে পারো, B equal to -1. A ইকুয়াল টু 1, তাহলে B ইকুয়াল টু কত দাঁড়াবে -1। এবার A1B-1 এখানে বসিয়ে দাও, এটাকে 1 নম্বর নাম দাও, C equal to -1. এটা 2, এটা 3, এটাও কিন্তু আছে, তাহলে ফ্রম 1 ইকুয়েশনে A ইকুয়াল টু 1 এটা বসিয়ে দাও, তাহলে কি পাবে 1 ইকুয়ালস টু এর জায়গায় -1 মাইনাস অফ 3 ইন্টু -1 প্লাস সি, তাহলে এটা দাঁড়াচ্ছে 1 প্লাস 3 প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে 1 1 কেটে যাচ্ছে, তাহলে কোথাও একটা মনে হয় ভুল হয়েছে। Sir, এটা -1 আছে। 3 -1 plus 3. কোনটা বলো তো? Sir, এই সাইডের দিকে যে C এর ভ্যালু বের না স্যার, ওখানে -1 ওটা হবে স্যার। এর ভ্যালু তো আমি স্যার বসি -1 plus 3 plus C. -3 sir. ইন্টু বি এর ভ্যালু -1 ই বসিয়েছি। না না স্যার, আমি স্যার ওই এর ভ্যালু বসিয়েছেন না
-1 ওটা আপনি নেক্সট লাইনটা 1 লিখে দিয়েছেন মাইনাস না দিয়ে। এইটা, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, হ্যাঁ বুঝেছি। এর ভ্যালুটা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ আপনি হ্যাঁ, দিয়েছেন -1। এটা -1 হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে 3 -1 করলে হচ্ছে 2, তাই তো? তাহলে 1 ইকুয়াল টু 2 প্লাস সি, তাহলে এখান থেকে সি বেরোবে কত? -1। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু -1। তাহলে এইবার এইখান থেকে তোমরা দেখতে পারো অরিজিনাল ইকুয়েশন কি ধরেছিলে, এইটা মানে কে ছিল। এবার আমি কেটা আবার বসিয়ে দিলাম, কারণ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এবার তাহলে এখান থেকে তুমি ভিসির ভ্যালুটা এখানে বসিয়ে দাও, কে ইটা টু দি পাওয়ার থিটা বাই রো ডি। এটা কত বেরিয়েছে? 1, এটা টু দি পাওয়ার 1, রো টু দি পাওয়ার বি, বি ইকুয়াল টু -1। আগে এগুলো সব লিখে নেবে, আগে ওপর নিচে করতে যাবে না। তারপরে ডি টু দি পাওয়ার -1, সিও -1 বেরিয়েছে। এবার এটাকে সাজিয়ে লেখো, কে ইটা বাই রো ডি। এর পরের স্টেপে লিখবে experimentally it is found বা যে কোনো জিনিসে that k equal to 1, the value of the k equals to 1। এটা হয়তো অনেক জায়গায় বলে দেয়নি, আমি দেখছি কি দিয়েছে, জাস্ট a minute। এখানে সেরকম কিছু দেয় তাহলে, জাস্ট a minute, আমি একটু পজ করছি রেকর্ড, তাই তো? পয়েন্ট টু বি আন্ডারস্ট্যান্ড। এবার দেখো তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি এখান থেকে যেটা আলোচনা করবো আমি, যেটা স্ট্রিম লাইন মোশনের থেকে এত বিশাল লেখা যাচ্ছে স্যার, তাহলে মুছে দেবো। অল অফ ইউ ডান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার ক্রিটিক্যাল ভেলোসিটির বেসিক কনসেপ্টটা কিন্তু কেউ ভুলবে না, সেটা এখনই কাজে লাগবে। পয়েন্ট টু বি নোটেড, ক্রিটিক্যাল ভেলোসিটি তাহলে কার কার উপর ডিপেন্ড করছে? ইট ইজ প্রপোর্শনাল টু দ্য ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম, তাই তো? অ্যান্ড ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডেন্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ ডায়ামিটার অফ দ্য টিউব। এইবার ক্রিটিক্যাল ভেলোসিটিটা নিয়ে একটু একটু সাবধানে আলোচনা করতে হবে, মানে সাবধানে মানে এইখানে তাড়াহুড়ো কেউ করতে যাবে না কোনো ডিসিশন মানতে গিয়ে। কি বললাম? কোনো ডিসিশন করতে গিয়ে কেউ তাড়াহুড়ো করবে না। The flow of the liquids of higher viscosity and lower density through narrow pipes tend to be streamlined। এর কারণটা একটু বলো তো, সবাই ব্যাখ্যা দাও। তোমাদের একটু চিন্তা ভাবনাটা একটু বাড়াতে হবে। The flow of the liquids of higher viscosity মানে ইটাটা বেশি যায়, and lower density মানে যার ডেন্সিটিটা কম, through a narrow pipe মানে বুঝতেই পারছো, মানে ন্যারো পাইপের ডায়ামিটারটা ছোট হবে, tends to be streamlined। বলো কেন? স্যার কারণ ইটা ডিরেক্টলি প্রপোর্শনাল, তো ইটা বাড়লে ক্রিটিক্যাল ভেলোসিটিও বাড়বে, আর রোটা তো ইনভার্সলি প্রপোর্শনাল, রো আর ডায়ামিটার, তো ওই দুটো কমলে ক্রিটিক্যাল ভেলোসিটি বাড়বে। তার মানে ইটা বাড়ছে, যে যেই প্রবলেমটা বলেছিলাম সবাই শুনেছিল তো, যে কনসেপ্টটা, যদি কোনো লিকুইডের ভিসকোসিটি বেশি হয়, ডেনসিটি কম হয় এবং পাইপটার ডায়ামিটারও কম হয়, তাহলে সেই পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লোটা স্ট্রিমলাইনের চান্সেস বেশি থাকবে, স্ট্রিমলাইন হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। কেন বলো তো? ও একটা বললো, ভালোই বলেছে এবং অনেক পুরোটাই ঠিক বলেছে, তোমরা কেউ বলো তো ইন্ডিভিজুয়ালি কেন প্রবাবিলিটি, যেটা বললাম প্রবাবিলিটি অফ স্ট্রিমলাইন এবং টেন্ডেন্সি অফ দ্য স্ট্রিমলাইন উইল বি মাচ মোর। এই ক্ষেত্রে স্ট্রিমলাইন মোশন হওয়ার চান্সেস বেশি থাকবে। কেন? কারণ ক্রিটিক্যাল ভেলোসিটিটা বেশি হচ্ছে, তার ফলে কি হচ্ছে একটু বলো তো, এর পরের জিনিসটা বলো। এইটা ইটা বেশি হলে, যেই লিকুইডের ইটা বেশি, স্ট্রিমলাইনের টেন্ডেন্সি বেশি, কারণ স্ট্রিমলাইনে ক্রিটিক্যাল ভেলোসিটিটা মানে ক্রিটিক্যাল ভেলোসিটি পর্যন্ত আর কি ওটা স্ট্রিমলাইন থাকবে, আর ওর পরে বেশি হয়ে গেলে ক্রিটিক্যাল ভেলোসিটি টার্বুলেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি হচ্ছে, ইটা বেশি হচ্ছে, রো কম হচ্ছে। ইটা যদি বেশি হয়, রো কম হয়, ডি কম হয়, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটিটা বেশি হবে, এটা বোঝা যাচ্ছে। তো ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি হলে স্ট্রিমলাইনের টেন্ডেন্সি বেশি হবে কেন বলো, বা স্ট্রিমলাইনের চান্সেস বেশি হবে কেন? বাকি অন্য কেউ বলো, ও অনেকটাই বলেছে।
বাকিরা বলো, কৃতিকা, দেবলীনা, যা কি মনে হচ্ছে বলো। ইয়াস। স্যার কেন কি ন্যারো হলে ভেলোসিটি বেশি হয়? হ্যাঁ বলো। স্যার ন্যারো হলে ভেলোসিটি বেশি? না, ন্যারো বলে না, মানে ভেলোসিটি বেশি বলে না, ক্রিটিক্যাল ভেলোসিটি তো বেশি হলো। তো ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি হলে স্ট্রিমলাইনের চান্সেস কেন বেশি হবে? হ্যাঁ, কারণ ওটা অনেক বেশি স্পিড পর্যন্ত ক্রিটিক্যাল ভেলোসিটি থাকবে, কারণ ক্রিটিক্যাল ভেলোসিটি তো অনেক বেশি, তাই জন্য ওটা স্ট্রিমলাইন অনেকটা ভেলোসিটি পর্যন্ত থাকবে, ইয়েস। তাই ওটার হ্যাঁ, চান্সেসটা পুরোটাই বেশি। বেশি। তার মানে পয়েন্ট টু বি নোটেড, রেঞ্জ অফ দ্য ভেলোসিটি উইল ইউ গেট হায়ার রেঞ্জ। মানে ধরো, খুব এক্সাম্পলি দেখো, ধরো এটা তো পরের কেস, এটা তো একটা কেস বললাম, পার্টিকুলার কোনো কেসে ধরো এর সাথে কম্প্যারিজন করলেই বুঝে যাবে। সাগনিক বুঝতে পারছো তো গেহেনা? এই ধরো ইটাটা একটা বেশি, একটা রো কম, যে এইটা হচ্ছে প্রথম কেস। একটা লিকুইড নিলে, যার একটা পাইপ নিলে, যার নাকি ইটা, তার মধ্যে দিয়ে ধরো কোনো একটা লিকুইড যাচ্ছে, ঠিক আছে? তার ইটাটা বেশি, রো কম, ডি কম। খুব মন দিয়ে শোনো, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা কি হতে পারে, ধরো আমি কোনো একটা ওয়াটার লিকুইড নিলাম, ওয়াটারই নিলাম, ফর এক্সাম্পল ওয়াটার নিলাম। এটা কি একটা সরু পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। আরেকটা লিকুইড নিলাম, ফর এক্সাম্পল তুমি হানি নিতে পারো, হানি, যার কি হচ্ছে, না হানি নেওয়া যাবে না কারণ ওর ভিসকোসিটি বেশি। অন্য একটা ধরো, ফর এক্সাম্পল আমি ওয়াটার বা এইসব পার্টিকুলার নাম বলে দিলে কনফিউশন হবে। একটা লিকুইড নিলে, সেকেন্ড একটা লিকুইড নিলে, ওর ক্ষেত্রে করলে কি, পাইপটা একটু বড় নিলে, তার মানে কি ওর ডায়ামিটার বেশি। ওর মধ্যে যে লিকুইডটা নিচ্ছ, লিকুইডটা অন্য লিকুইড, এটার মতো না, তার ডেনসিটি বেশি, এবং কি ওর ভিসকোসিটি কম। বোঝা যাচ্ছে? তাহলে সেকেন্ড ক্ষেত্রে এটা যদি VC1 হয়, প্রথম ক্ষেত্রে যে ক্রিটিক্যাল ভেলোসিটি তার ভ্যালু ধরো VC1, আর সেকেন্ড ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটি VC2। তাহলে সেকেন্ড ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটিটা, VC1 গ্রেটার দেন VC2। তাহলে হ্যাঁ, ইসে কৃতিকা বলো, সেকেন্ড ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটিটা এর থেকে কম হবে না বেশি হবে? VC2। স্যার স্যার হ্যাঁ কম বেশি তো ক্রিটিক্যাল ভেলোসিটি। VC2 উইল বি লেস দেন VC1, তাই তো? ক্লিয়ার? তো ফর এক্সাম্পল এইখানে ধরো ক্রিটিক্যাল ভেলোসিটি ভ্যালু যদি ভি সি টুর ধরি, ভ্যালু ধরলে তুমি 50 মিটার পার সেকেন্ড, ওয়াটারের ভেলোসিটি, এটা হচ্ছে VC2 ভ্যালু। আর এইখানে এর আগের ক্ষেত্রে VC1 এর ভ্যালু কত পাচ্ছ, ধরো 100 মিটার পার সেকেন্ড। বোঝা যাচ্ছে তো? তার মানে কি হবে আলটিমেটলি দেখো, যদি এইখানে এই লিকুইডটা স্ট্রিমলাইন মোশন কত অবধি থাকবে, যতক্ষণ নাকি এই লিকুইডটার ভেলোসিটি 0 থেকে 100-র মধ্যে থাকবে। 0 to 100 মিটার পার সেকেন্ড, এই রেঞ্জ অবধি এই লিকুইডটার ভেলোসিটি স্ট্রিমলাইন থাকবে। ইয়েস আর নো, বুঝতে পারছো কৃতিকা, গেহেনা, সাগনিক? আর এই সেকেন্ড লিকুইডটার ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটি যেহেতু কম, তাহলে ওর ক্ষেত্রে স্ট্রিমলাইন মোশন কার মধ্যে থাকবে, 0 to 50 মিটার পার সেকেন্ড। তার মানে ওর ক্ষেত্রে যেই নাকি 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ক্রস করে যাবে, এটা টার্বুলেন্ট মোশন হয়ে যাবে, ওটার স্ট্রিমলাইন থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি 60 মিটার নাও, ধরো 70 মিটার পার সেকেন্ড, ফ্লুইডের ভেলোসিটি, লিকুইডের ভেলোসিটি যদি 70 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি এটা স্ট্রিমলাইন থাকবে? এটা স্ট্রিমলাইন থাকবে না, কারণ এটা ভিসি কে ক্রস করে যাচ্ছে, এটা তখন টার্বুলেন্ট হয়ে যাবে 70-তে। ইভেন 51-এর পরেই, 50-র পরে 51-এই এটা টার্বুলেন্ট হয়ে যাবে, স্ট্রিমলাইন থাকবে না, কিন্তু এটা স্ট্রিমলাইন থাকবে। বুঝতে পারছো? তাহলে রেঞ্জ অফ দ্য লিকুইডটা বেশি ভেলোসিটিতে এখানে মুভ করতে পারবে, স্ট্রিম, এবং সেক্ষেত্রে স্ট্রিমলাইন থাকবে। কিন্তু এই ক্ষেত্রে তার থেকে কম ভেলোসিটি, যেহেতু ক্রিটিক্যাল ভেলোসিটির ভ্যালুটা তার বেশি হয়ে গেলেই এটা স্ট্রিমলাইন থাকবে না। বোঝা গেছে কৃতিকা এবার এক্সাম্পলটা দেওয়াতে? ইয়েস স্যার। সাগনিক, তো ক্রিটিক্যাল ভেলোসিটির, সাগনিক বুঝতে হ্যাঁ পারছো? স্যার।
এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ক্রিটিক্যাল ভেলোসিটি এরকম এক্সাম্পল দিয়ে না দিলে বুঝবে না, এবং এটা তাড়াহুড়ো করতে হবে না, যখনই দেবে ক্রিটিক্যাল ভেলোসিটি এটা এইভাবে স্টাডি করে নেবে। সবটা পড়া না বোঝা গেছে? আচ্ছা এবার আমি রেনল্ডস, আচ্ছা এবার আমি রেনল্ডস নাম্বারটা এখন আপাতত রাখছি, ওটা সেরকম কিছু না, নোটস দিয়ে দেবো। ওটা একটা কি, রেনল্ডস নাম্বারে একটা নাম্বার থাকে, যেই নাম্বারের থেকে মধ্যে থাকলে ওটা স্ট্রিম লাইন হয়। একটু শর্টে বলে দিচ্ছি, যেমন ইফ রেনল্ডস নাম্বার, একটা নাম্বার, একটা ইকুয়েশন আছে দেখে নেবে। রেনল্ডস নাম্বারের ইকুয়েশনটা হচ্ছে, আচ্ছা এটা সবার লেখা হয়ে গেছে তো? আগে এটা লিখে নাও, তারপর আমি মুছে দেবো। হয়ে গেছে স্যার। ওকে, রেনল্ডস নাম্বারটা দিয়ে বেশি কিছু করতে হবে না, ওখান থেকে সেরকম কিছু আসে না, একটা কোশ্চেন টাইপের আসতে পারে, ভেলোসিটি রেঞ্জ। Reynolds number, it is a dimensionless parameter whose value decide the nature of the flow of a liquid through a pipe. Reynolds number এর এক্সপ্রেশনটা হচ্ছে রো ভিডি, রো দাঁড়াও, ভিডি, এক সেকেন্ড, জাস্ট এ মিনিট, এটা তো ঠিকই আছে, রো ভিডি বাই ইটা। রেনল্ডস নাম্বারের একটা আমি তোমাদের বলে দেবো, বইয়ে হয়তো দেয়নি, এটা কোন থেকে আসছে, কিসের থেকে আসছে সেটা আমি বলে দেবো, একটা হিন্টস দিয়ে দেবো। এটা হচ্ছে অনেকটা ওই যে প্রপোর্শনালিটি, এক্স্যাক্টলি কিন্তু ওটা না, কিন্তু আমি শর্টে বলে দিচ্ছি, কোনো বইয়ে পাবে না। ওই যে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি বার করতে গিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এসেছিল না, ইট ইজ ওয়ান অফ দ্যাট। দেখো ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের, ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের যেই ভ্যালু রেনল্ডস নাম্বারের এক্সপ্রেশনে দেখো সেটা আসছে, দেখতে পাচ্ছ? একটু দেখো, ক্রিটিক্যাল ভেলোসিটিতে কি এসেছিল, ভিসি ইকুয়াল টু কে ইটা বাই রো, ডি এসেছিল, ডি ফর ডায়ামিটার, এটা ডি হবে, মানে ক্যাপিটাল ডি লেখা উচিত ছিল। তাহলে এখান থেকে দেখো কে কি দাঁড়াচ্ছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ভিসি রো ডি বাই ইটা। এসব না, একটা রিপ্লাই দেবে। এইখানে রেনল্ডস, রেনল্ডস নাম্বারে কি ভিসির জায়গায় ভি লিখেছে, মানে ভেলোসিটি। এখানে ক্রিটিক্যাল, তার মানে কি, ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি এটা রেনল্ডস নাম্বারটা রাখতে, মনে রাখার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এদের যে ট্রিক টু মেমোরাইজ ইট, ট্রিক্সটা বলে দিচ্ছি। এই ক্ষেত্রে কি ছিল দেখো, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ভিসি ছিল, এখানে কিন্তু গুলাবে না, ভিসি ছিল, আর এখানে শুধু ভি। এটা কিন্তু ক্রিটিক্যাল ভেলোসিটি না, বুঝতে পারছো? এটা সিম্পল ভি, তাহলে রেনল্ডস নাম্বারটা এইভাবে মনে রাখতে পারো। তো এইখানে বলছে যে রেনল্ডস নাম্বার যখন নাকি 0 থেকে 2000 এর মধ্যে থাকবে, আর এর ভ্যালুটা যদি 0 থেকে 2000 এর মধ্যে থাকে, তাহলে এই ভেলোসিটিটা উইল বি স্ট্রিম লাইন, তার মানে এই রেঞ্জের মধ্যে থাকলে রেনল্ডস নাম্বারটা ভি উইল বি লেস দ্যান ভিসি। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। আচ্ছা অ্যান্ড ইফ আর ই ইজ গ্রেটার দ্যান 3000, এটা অ্যাভারেজে বলেছে, ভি উইল বি গ্রেটার দ্যান ভিসি। মানে কি, রেনল্ডস নাম্বার যদি 3000 এর বেশি হয়ে যায়, তাহলে এটা স্ট্রিম, ভি গ্রেটার দ্যান ভিসি মানে কি, টার্বুলেন্ট। আর এটা মানে স্ট্রিম লাইন। তো এটা যখন এটার থেকে কম থাকবে তখন ওটা স্ট্রিম লাইন থাকবে। এর এক্সপ্রেশনটা বোঝানোর জন্য আমি এটা শর্টকাট ট্রিক্স বলে দিলাম, জাস্ট এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লিখে সিটাকে উড়িয়ে দেবে, ব্যাস, তাহলে মনে থেকে যাবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে, মাঝে মাঝে একটু আসছে বেরিয়ে হ্যাঁ যাচ্ছে। স্যার, হ্যাঁ স্যার, ওকে, রেবস্মিতা, সুস্মিতা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার তাহলে গেল, এটা রেনল্ডস নাম্বারে শর্টকাট একটা জিনিস বলে রাখলাম, এটা মনে রাখার জন্য আর সেরকম কিছু এখানে দেখতে হবে না।
প্রবলেমের সেট তো পাঠিয়ে দেবো। এবার স্ট্রিম লাইনের ক্ষেত্রেই এটা সবার লেখা হলে বলবেন, মুছে দিচ্ছি। স্ট্রিম লাইনের ক্ষেত্রেই একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, এটা কিন্তু শুধুমাত্র স্ট্রিম লাইনের ক্ষেত্রেই হয়। কেন হয় আমি বলে দেবো। ইকুয়েশন অফ কন্টিনিউটি এই একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ অনলি ভ্যালিড ইন দ্য ইকুয়েশন অফ স্ট্রিম লাইন। কেন সেটা হয়তো বইয়ে থাকবে না। Valid equation of continuity is valid only in case of streamline motion. স্ট্রিমলাইনেই কিন্তু এই ইকুয়েশন অফ কন্টিনিউটিটা ভ্যালিড, টার্বুলেন্টে কিন্তু এটা ভ্যালিড না। বুঝতে পারছো? আমি আবার স্ক্রিনটা ওপর করি। হ্যাঁ, ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ ভ্যালিড ইন স্ট্রিমলাইন, টার্বুলেন্টে ভ্যালিড না। কেন ভ্যালিড না আমি বুঝিয়ে দেবো, বলে দেবো আজকে। ঠিক আছে, খুব ইজি বুঝতে পারবে। কারণ যে নাকি বেসিক ডিফারেন্স স্ট্রিমলাইন এবং টার্বুলেন্টের মধ্যে বুঝতে পারবে, সেই বুঝে যাবে যে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কেন স্ট্রিমলাইনে ভ্যালিড এবং টার্বুলেন্টে ভ্যালিড না। এটা কিন্তু বইয়ে লেখা থাকবে না, বুঝে যাবে, এবং এটা অনেক কনসেপ্ট করতে কাজে লাগবে। এবার আমি বলি, হোয়াট ডাজ ইকুয়েশন অফ কন্টিনিউটি টেলস অ্যাবাউট। অ্যাকচুয়ালি কি জিনিসটা কি, এক কথায় যদি বুঝতে চাই একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে, যখন কোনো জায়গা দিয়ে পাইপ দিয়ে বা রিভার দিয়ে ড্রেনেজ দিয়ে যে কোনো জায়গা দিয়েই যদি ওয়াটার ফ্লো হয়, and what must be maintained, that motion must be streamlined. The motion of the liquid through any pipe, any river, whatever, drain, whatever, যেখান দিয়েই যাক সেটাকে স্ট্রিমলাইন হতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া, দ্যাট মাস্ট বি স্ট্রিমলাইন মোশন। যদি সেটা স্ট্রিমলাইন মোশন হয় তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি ভ্যালিড। এবং কি বলছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, দ্যাট দেয়ার উইল বি নো স্টোরেজ অফ লিকুইড। মানে এইখানে যতটা জল ঢুকলো, ধরো এই প্লেনে এই ক্রস সেকশনে যতটা ওয়াটার ঢুকবে বা লিকুইড যাই বলো, ঠিক ততটা ওয়াটারই এখান দিয়ে বেরিয়ে যাবে। এই যে কোনো ক্রস সেকশন হয়, এখানে যেটা ঢুকবে, যতটা ওয়াটার ঢুকবে এখানে ঠিক ততটাই বেরিয়ে যাবে। তার মানে কি বুঝতে পারছো, কোনো স্টোরেজই হবে না। যে কোনো তুমি এর সামনে রাখো, সব জায়গাতেই মানে দেয়ার উইল বি নো স্টোরেজ অফ ওয়াটার। যতটা ওয়াটার ঢুকবে ঠিক ততটাই বেরিয়ে যাবে। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? ক্লিয়ার, একটু Yes, রিপ্লাই দেবে। sir. হ্যাঁ স্যার। এবং এই ইকুয়েশন অফ কন্টিনিউটিটা করার জন্য চারটে বেসিক চারটে বেসিক তোমাদের আছে, পস্টুলেট আছে, সেটা আমি বলে দিচ্ছি। কি বলছে একটু শুনে রাখবে, তার নোটস তো পেয়ে যাবে। এক নম্বর হচ্ছে স্টেডি ফ্লো। তার মানে ওই স্টেডি ফ্লো মানে কি, স্ট্রিম লাইন, আর কিছুই না। স্টেডি ফ্লো বলে একটা ক্যারেক্টারিস্টিক্স পাবে পিডিএফ এ, তার মানে এটা স্ট্রিম লাইন আর কিচ্ছু না, যেটা বললাম। সেকেন্ড থিং হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা অনেক সময় কম্পিটিটিভে কোশ্চেনে বলে, মানে দেখতে জাজ করার জন্য যে স্টুডেন্টরা জানে কি জানে না। ইনকম্প্রেসিবল ফ্লো মানে যেই লিকুইডটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, ওয়াটার হোক যাই হোক, সেই লিকুইডটার ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকতে হবে। দ্য ডেনসিটি অফ দ্যাট লিকুইড মাস্ট বি কনস্ট্যান্ট, বিকজ যদি ডেনসিটি কনস্ট্যান্ট থাকে তার মানে কি হবে, ওর ভলিউমও কনস্ট্যান্ট। ইনকম্প্রেসিবল মানে কি, তার ভলিউম তুমি বাড়াতে কমাতে পারো না। বুঝতে পারছো? বিকজ মাস ইকুয়াল টু কি জানো, রো ইন্টু ভি, মাস ডেন্সিটি ইন্টু ভলিউম। তো ভলিউম যদি ডেন্সিটি যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি ভলিউমটাও কনস্ট্যান্ট থাকতে হবে, বিকজ মাস ইজ কনস্ট্যান্ট। ও তো মাস চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। সো ইনকম্প্রেসিবল এর ফিজিক্যাল মানে হচ্ছে ডেন্সিটি কনস্ট্যান্ট, মানে তুমি বাইরের থেকে চাপ দিয়ে, যেমন ইলাস্টিসিটিতে লিকুইডের ওপর চাপ দিয়ে দিয়ে এটা ওর ভলিউমটাকে বাড়াতে কমাতে পারবে না, মানে ডেন্সিটিটাকে বাড়াতে কমাতে পারবে না, হোয়াট এভার মে ইউ কল। সো ইনকম্প্রেসিবল মানে ডেন্সিটি মাস্ট রিমেন কনস্ট্যান্ট। থার্ড ইম্পর্টেন্ট যেটা, ইট ইজ এ নন ভিসকাস লিকুইড, নন ভিসকাস ফ্লো, মানে এর মধ্যে কোনো ভিসকোসিটি ব্যাপারটা নেই, আইডিয়াল কন্ডিশন হিসেবে ধরে নেওয়া হয়েছে। The fluid offers no internal friction. An object moving through this fluid does not experience
এ রিটার্ডিং ফোর্স মানে এর ভেতর দিয়ে যদি কোনো মেটেরিয়াল যায় তাদের মধ্যে কোনো মানে লিকুইডটা ডিফারেন্ট লেয়ারের মধ্যে কোনো ভিসকাস ফোর্স নেই, এটা আইডিয়াল কন্ডিশনে ধরে নেওয়া হয়েছে। কারণ দেখো এর কারণটা আমি বলে দিচ্ছি, তোমরা যারা আগে আমার কাছে পড়েছো তারা পড়েছো, মনে পড়ছে কি একটা ফোর্স, কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি বলেছিলাম মনে হচ্ছে? ফ্রিকশন। ফ্রিকশন নন কনজারভেটিভ ফোর্স, এর এক্সাম্পল হচ্ছে ভেরি গুড ফ্রিকশন। তো যখনই নন কনজারভেটিভ ফোর্স থাকে কি হয় বলো তো, এনার্জিটা সবসময় ডিক্রিজ হতে থাকে। মনে পড়ছে বলেছিলাম, কারণ এই ফ্রিকশনটার এগেনস্টে ওকে সবসময় কাজ করতে হচ্ছে, ফলে এনার্জি কমে যাচ্ছে। তো যখনই এনার্জি কমে যাবে তখন আর ইকুয়েশন অফ কন্টিনিউটিটা একটু না একটু চেঞ্জেস করতেই হবে। তো এখানে ধরে নেওয়া হয়েছে যে দেখো ভিসকাস ফোর্স ইজ এ টাইপ অফ ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সের মতোই একটা ফোর্স, কিছু ডিফারেন্স আছে, ও ক্রস সেকশনের উপর ভ্যারি করে না তো আরেকজন করে, এরকম আছে, সেটা বলেছিলাম। বাট এটা কি ডিফারেন্ট লেয়ারের মধ্যে ফ্রিক্স, তার মানে বুঝতেই পারছো ফ্রিকশনাল ফোর্স কেন ওরকম টাইপের, কেন এই ওপরের লেয়ারটাকে তলার লেয়ারটা অপোজিট দিকে রিটার্ড করছে, তাই না, তাই জন্য ভেলোসিটি কমে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যে তাদের মধ্যে কোনো ভিসকাস ফোর্স নেই, কারণ ভিসকাস ফোর্স থাকলে তোমাকে এনার্জিটা কমে যাবে, ফলে আর এই জিনিসটা থাকবে না। বুঝতে পারছো? তো এনার্জিটা সবসময় কনস্ট্যান্ট থাকার জন্য ধরে নেওয়া হচ্ছে ভিসকাস ফোর্সটা জিরো। ক্লিয়ার? তো আইডিয়াল কন্ডিশনটা এখানে আলোচনা করা হয়েছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস, যেটা নন ভিসকাস ফ্লো সেটা লিখবে। 4 নম্বর হচ্ছে ইররোটেশনাল ফ্লো। টার্বুলেন্ট মোশনেই তো রোটেশন হয়, তাই না? ওই যে বললাম এ বি, ধরো দুটো দিয়ে দেখাচ্ছি, একটু পরে এ বি কে ওভারটেক করলো, এরকম চলে গেল, এ বি কে ওভারটেক করলো, যখনই ওভারটেক করবে কি এর বির ওপর দিকে যেতে হবে, রোটেশনের টাইপের হতে হবে, তার মানে কি টার্বুলেন্ট থাকবে না। এই ইররোটেশনাল মানে কি একই, মানে টার্বুলেন্ট হবে না। ঠিক আছে, এইগুলো বেসিক, দিস আর দ্য বেসিক পস্টুলেট। এবার আমি ইকুয়েশন অফ কন্টিনিউটির স্টাডিতে চলে যাচ্ছি। ধরো এরকম একটা পাইপ আছে, এরপর আমি এর ফিজিক্যাল জিনিসটাও দেখাবো, যেটা নাকি একটু ইন্টারেস্টিং হবে। ধরো এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কত আছে বলো, বেশি আছে। ধরো এই ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে A1, ঠিক আছে, এটাকে ক্যাপিটাল, হ্যাঁ ঠিকই আছে, A1ই ধরলাম। এবার ডিফারেন্ট পার্সপেক্টিভ আমি দেখাবো, অ্যাপ্লিকেশনও দেখাবো। এই পয়েন্টে ধরো এই যে এই ক্রস সেকশনে ফ্লুইডের ভেলোসিটি হচ্ছে v1, ঠিক আছে। আর এখানে যেখানে দেখছো ক্রস সেকশনটা সরু হয়ে গেছে, এই ক্রস সেকশনাল এরিয়া বলছি, এটা হচ্ছে A2, এবং এই পয়েন্টে ভেলোসিটিটা তলায় দেখাচ্ছি আমি, এর ভেতরে ভেলোসিটি হচ্ছে v2, ঠিক আছে। তাহলে এবার বলো এই 3D পিকচারটা কি হবে বলো তো, 3D পিকচারটা বুঝতে পারছো তো? মানে যদি দেখো এই জায়গাটার পিকচারটা আমি আঁকছি, কারণ 3D তো বইয়ে দেয় না। এই ধরো পাইপটার এখানটার ক্রস সেকশনটা দেখতে এরকম হবে, বুঝতে পারছো তো? এরকম হবে, এস আর না? তাহলে দিস ইজ দ্য A1, এটা কি এখানে 2 ডাইমেনশনাল পিকচার এইভাবে দেখানো হয়েছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সবাই একটু রিপ্লাই দেবে। তাহলে এইখানে লিকুইডের ভেলোসিটি কত, v1। তাহলে আফটার, এটা মুছে দিলাম, t1 টাইম ইন্টারভাল, ধরো t1 টাইম পরে, বা তুমি ধরতে পারো ডেল্টা টি টাইম পরে, যা খুশি নিতে পারো, টি টাইমও নিতে পারো, বা বইয়ে যেমন ডেল্টা টি টাইম দিয়েছে তুমি যা ডেল্টা টি টাইমই নাও, যখন বইয়ে বলেছে নো প্রবলেম, টি টাইম নিলেও একই হতো।
তাহলে আফটার ডেল্টা টি টাইম, ধরা যাক এই লিকুইড, এই যে যেখানে যে এতটা লিকুইড ছিল ও এতটা পজিশনে আসছিল, আফটার ডেল্টা টি টাইম এই পজিশনে আসলো। তাহলে এই ক্রস সেকশন দিয়ে, যেটা নাকি আমি 3D পিকচার দিয়ে আঁকলাম, এখানে একটু 3D ভাবটা দেখাতে চাইছি, এই ক্রস সেকশনটা দিয়ে কতটা অ্যামাউন্ট অফ লিকুইড ফ্লো হলো, এক ভেলোসিটি v1 মানে কি, 1 সেকেন্ডে কতটা লেন্থ যাচ্ছে ওয়াটারটা, v1 লেন্থ যাচ্ছে। তাহলে ডেল্টা টি টাইম এখান দিয়ে কতটা লেন্থ অফ ওয়াটার যাবে বলো, v1 ইন্টু ডেল্টা টি। একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? তার মানে এখানে এখানে যদি ছবিটা আঁকি, এইটা যদি ক্রস সেকশন অফ ওয়াটার হয়, এই ভলিউম অফ ওয়াটার এটাকে ক্রস করবে, যার লেন্থ হবে কি v1 ডেল্টা টি, এবং এই ক্রস সেকশনের ভ্যালুটা কত, a1। তাহলে এইখান দিয়ে কতটা ভলিউম অফ ওয়াটার যাবে বলো, this length into this cross section, that means A into V1 delta T। v1 into delta t into a1। এই ভলিউমের ওয়াটারটা এইখানটা এই ক্রস সেকশনটাকে ক্রস করবে। দিস ইজ দ্য ভলিউম অফ ওয়াটার, ভি মানে ভলিউম ধরো, ভলিউম অফ ওয়াটার ক্রসিং a1 ক্রস সেকশন ইন ডেল্টা টি টাইম, তাই তো? এবার এটা হচ্ছে ভলিউম, তাহলে কতটা মাস যাচ্ছে লিকুইডের, কতটা মাস যাচ্ছে, মাস দিয়ে দেখতে পারো বা ভলিউম দিয়ে দিতে পারো, মাস দিয়ে বলে দিচ্ছি। এইখানে কতটা মাস যাচ্ছে বলো, এটাকে যদি m1 বলো কত হবে, দিস ভলিউম ইন্টু ডেন্সিটি। ক্লিয়ার? ডেন্সিটি অফ দ্য লিকুইড এইখানে সব জায়গাতেই কনস্ট্যান্ট, কারণ হ্যাঁ স্যার। ইনকম্প্রেসিবল বলেই দিয়েছে, লিকুইডের ডেন্সিটি কনস্ট্যান্ট রো। সিমিলারলি এই পয়েন্টে এবার তুমি এইখান থেকে আলোচনা করো, এটা তো যেহেতু ছোট সাইজ আমি একটু ই করে দেখাচ্ছি, এই ক্রস সেকশনটা কত, এরকম করে দেখাচ্ছি আমি, a2, ভেলোসিটি v2। তাহলে ডেল্টার আফটার সেম অ্যামাউন্ট অফ টাইম, ডেল্টা টি টাইমে ও কতটা লেন্থ যাবে, এখানেও দেখো সেম ভলিউম কতটা হবে, এতটা ভলিউম, এই লেন্থটা কতটা হবে বলো, কতটা লেন্থ যাবে, এখানে ভেলোসিটি v2, সো ভলিউম V2 অফ delta T। v2 ডেল্টা টি উইল বি দ্য লেন্থ, এতটা যাবে, তাহলে কতটা ভলিউম যাবে, এর ক্রস সেকশন কত, a1, সো ডেল্টা টি হবে, তাই তো, দিস উইল বি দ্য ভলিউম। তাহলে কতটা মাস হবে এটার, এটাকে ডেন্সিটি দিয়ে গুণ করে দাও। স্যার এটা A2 হবে না? ইয়েস a2 হবে, ইয়েস a2 হবে, v2 ডেল্টা টি a2 ইন্টু রো, সো এতটা মাস m2 ডেল্টা টি টাইমে এতটা মাস এখানে যাবে, তাই তো? ইয়েস আর নো, একটা রিপ্লাই দেবে। এইবার এটাকে ওয়ান ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। যেহেতু কোনো মাসই কি বলেছি, স্ট্রিমলাইন মোশনে কি কোনো স্টোরেজ হয় না, মানে যতটা ঢুকবে ঠিক ততটাই বেরোবে, তার মানে কি হবে, m1 মাস্ট বি ইকুয়াল টু m2। যদি m1 ইজ গ্রেটার দেন m2 হয়, তাহলে কি এখানে কিছুটা জল জমে যাবে, ইয়েস আর না, বুঝতে পারছো তো? তার মানে ডেল্টা টি টাইমে এইখানে ধরো ডেল্টা টি ইকুয়াল টু ধরো 2 সেকেন্ড, ফর এক্সাম্পল ডেল্টা টি ইকুয়াল টু, উদাহরণ দিচ্ছি 2 সেকেন্ড। তার মানে কি এইখানে 2 সেকেন্ডে যতটা জল ঢুকবে, এখানেও 2 সেকেন্ডে কিন্তু তত পরিমাণ জলই বেরিয়ে যেতে হবে। কারণ সেটা যদি না হয়, যদি 2 সেকেন্ডে যতটা জল ঢুকছে, ধরো 2 সেকেন্ডে এখানে দেখতে পাচ্ছ 3 কেজি জল ঢুকছে, আমি ওয়েট দিয়েই বলছি, 3 কেজি বা লিটার দিলে ভলিউম হয়ে যায়, যেটা 3 কেজি বললাম। এইখানেও তার মানে 2 সেকেন্ড পরে 3 কেজি ওয়াটার বেরিয়ে যেতে হবে, আদারওয়াইজ কি হবে, এইখানে জল জমবে, ইয়েস আর নো, স্টোরেজ হবে। তো ইকুয়েশন অফ কোয়ান্টিটি কি বলছে, কোনো স্টোরেজ হবে না, যতটা ঢুকবে ততটাই জল বেরিয়ে যাবে। তার মানে m1 মাস্ট বি ইকুয়াল টু m2, বুঝে গেছেন শাগনিক? শাগনিক, ইয়াস? স্যার। ইয়াস সৌজন্যা, কৃতিকা, কৃতিকা, Yes, sir. ওকে। তার মানে এটাকে ইকুয়াল করে দাও, তাহলে কি হবে, v1 ডেল্টা টি a1 রো ইকুয়াল টু v2 ডেল্টা টি a2 রো, রো রো কেটে যাবে, ডেল্টা টি কেটে যাবে, v1 a1 ইকুয়াল টু v2 a2। এটা সবাই লিখে রাখো, দিস ইজ ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা কিন্তু ডেরিভেশনে আসে।
V1 A1 ইকুয়াল টু V2 A2। এবার এর ফিজিক্যাল কতগুলো ফিচার আমি বলবো। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, একটু রিপ্লাই দেবেন। হ্যাঁ স্যার। তার মানে কি দেখতে পাচ্ছ বলতো, V1A1 ইকুয়াল টু V2A2। এবার আমি এখানে লিখছি, এইখানটাই এটা আলোচনা করতে হবে। V1E1 ইকুয়াল টু V2A2, তার মানে কি V1/V2 কি হবে বলতো, A1/A2, 2/A1। সরি A2/A1। এবার পয়েন্ট টু মিনিট, এটা এটা আমি এবার মুছে দিচ্ছি। ডিসকাশনটা এখান থেকেই মেনলি শুরু হবে। এবার দেখো, দেখতে পাচ্ছ পরিষ্কার A2 ইজ লেস দ্যান A1, ইয়েস অর নো? A2 ইজ লেস দ্যান A1, দেখতেই পাচ্ছ A2 সাইজটা ছোট A1 এর থেকে। দ্যাট মিনস A2/A1 ইজ লেস দ্যান 1, ইয়েস অর নো? তাহলে এখান থেকে কি পাচ্ছ, V1/V2 ইজ লেস দ্যান 1, বিকজ কি V1/A1 ইকুয়াল টু A2/A1 ইজ লেস দ্যান 1, তার মানে কি V1/V2 ইজ লেস দ্যান A1 হবে। বুঝতে পারছো তো সবাই? একটু রিপ্লাই দেবে। দ্যাট হ্যাঁ মিনস স্যার। V1 ইজ লেস দ্যান V2। তার মানে কি ফিজিক্যালি কি বুঝতে পারছো দেখো, V1টা কি এই পয়েন্টের ভেলোসিটি, V2টা কি এই পয়েন্টের ভেলোসিটি। তার মানে যখন ক্রস সেকশনাল এরিয়াটা ছোট হয়ে যাবে, যেই পয়েন্টে ক্রস সেকশনাল এরিয়াটা ছোট সেই পয়েন্টে ভেলোসিটি বেড়ে যাবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই জন্যই দেখবে, ধরো পাইপ দিয়ে জল আসছে, ওয়াটার দিয়ে জল আসছে, গাছে ধরো জল দিচ্ছ। এবার ধরো জলের ফ্লোটা কম আছে, ভেলোসিটি কত, তুমি গাছে ধরো জল দিচ্ছ, টবে গাছ আছে জল দিচ্ছ, তখন করো কি, এইখানে হাত দিয়ে চিপে দাও, অর্ধেকটা তুমি বন্ধ করে দিচ্ছ। তার মানে কি করছে বলো তো, ক্রস সেকশনাল এরিয়াটাকে কমিয়ে দিচ্ছ। বুঝতে পারছো তো, তুমি ক্রস সেকশনাল এরিয়াটা কমিয়ে দিচ্ছ। তার ফলে যেই দেখো ক্রস সেকশনাল এরিয়া কমে যাবে, এখানে কি V2 গ্রেটার দেন V1 আছে, যেখানে ক্রস সেকশনাল এরিয়াটা কম সেখানে ওয়াটারের ভেলোসিটি বেড়ে যাবে, ফলে ওয়াটারগুলো বেশি ভেলোসিটিতে আসছে। বোঝা গেছে? ক্লিয়ার? এর একটা ভালো অ্যাডভান্টেজ। হ্যাঁ এটা হয়। এবার আরেকটা খুব মারাত্মক এক্সপিরিয়েন্স বলছি, খুব মানে বুঝতে কাজে লাগবে। এত অবধি সবার ক্লিয়ার হয়ে গেছে তো? তাহলে এটা বলবে। হ্যাঁ স্যার। এই ইকুয়েশনটা দিয়ে খুব ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। এর ধরো কম্পিটিটিভে আসতে পারে, কম্পিটিটিভে এরকম কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। এই জিনিসগুলো থাক। ধরো কোনো নদী দিয়ে জল যাচ্ছে, এবার নদীর তলায় কি আসছে তুমি তো দেখতে পাচ্ছ না, উপর থেকে তো নদীর তলায় কতটা ডিপ বেশি কতটা কম ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তাই না? কারণ তলায় চড়া থাকে, হাইটের ডিফারেন্স থাকে। তো ধরো নদীর গতিপথটা এরকম, এটা হচ্ছে কি জলের ওপরের সারফেস। বুঝতে পারছো? তারপরে তুমি ওপর থেকে চোখ দিয়ে দেখছো, বা অবজারভার দেখতে পারো, পাড়ে দাঁড়িয়ে পাড়ে ওপর থেকে দেখছো। এইখানে ক্রস সেকশনাল এরিয়াটা কি বলো সবচেয়ে বেশি, ইয়েস আর নো? আর এইখানে ক্রস সেকশনাল এরিয়াটা সবচেয়ে কম। এটা তো 2D পিকচার, তুমি বুঝতেই পারছো ক্রস সেকশনাল পিকচারটা কি হবে। এইখানে থিকনেসটা সবচেয়ে কম, ক্রস সেকশনাল এরিয়াটা এখানে সবচেয়ে বেশি। এটাকে যদি A1 বলো, এই ক্ষেত্রে কোনটা ছিল বেশি, দাঁড়াও সেটা কি আমি লিখবো, A1 বলছি, A1 এর ক্রস সেকশনাল এরিয়াটা বেশি ছিল, এটা A2। তার মানে কি দেখবে বলো তো,
এই পয়েন্টের যেহেতু থিকনেসটা বেশি, তার ফলে এইখানে ভেলোসিটিটা অল্প হবে আর হ্যাঁ এইখানে ভেলোসিটিটা বেশি হবে। ঠিক আছে, একই নদীতে একই ধরো কোনো জায়গায় দেখছো ওয়াটারের ভেলোসিটি খুব বেশি আর একটু পরেই দেখছো ভেলোসিটি খুব কম। তার মানে কি বুঝবে বলো তো ওপর থেকে দেখে, যেইখানটা খুব ভেলোসিটি ওইখানটার থেকে এই জায়গাটা বেশি রিস্কি, কারণ এইখানে ভেলোসিটি কমে গেছে, তার মানে এই জায়গাটা বেশি ডিপ হবে। বুঝতে পারছো অল অফ ইউ? সৌজন্য, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জায়গাটায় তার মানে রিস্ক আছে ভালো, মানে এখানে কোনো গর্তও থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, যার ফলে ডিপ বেশি। তার মানে এই নয় এখানে তুমি সেফ, আমি বলছি কথা কথা, এখানে যে সেফ সেখানে হয়তো তোমার যে হাইট তার থেকে বেশি জল আছে, কিন্তু এইখানে দেখে বোঝা যাবে এইখানে নর্মালের থেকে বেশি হাইটে আছে। এই জন্য দেখবে বিভিন্ন লেকে, পয়েন্ট টু বি নোটেড, বিভিন্ন লেকে, যেমন নাকি একটা উদাহরণ বলছি, উত্তরাখণ্ডে কেউ গেছো নৈনিতাল? হ্যাঁ স্যার। বা প্রত্যর, ঠিক আছে, আর কেউ গেছো নৈনিতাল? আমি গেছি অনেকদিন আগে নৈনিতালে, আর কেউ যাওনি? ইসে আগে কদিন আগে তো ইসে না স্যার। সাগনি কাশ্মীরের ডাল লেক ঘুরে এসছো তাই না? হ্যাঁ স্যার, ডাল লেক করেছি। হ্যাঁ, যেইখানে দেখবে ওয়াটারের লেকে বিশেষ করে বলছি, যেখানে দেখবে খুব শান্ত জল ওখানে রিস্ক আছে, ওখানে হাইট বেশি। যেখানে দেখবে ফ্লো হচ্ছে ভালো, তার মানে বুঝবে সেখানটা এর থেকে হাইট কম আছে। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তার মানে দেখতে পাচ্ছ এখানে হাই ভেলোসিটি কম, শান্ত, এই জায়গাটা ওপরটা বেশি শান্ত থাকবে আর এখানটা খুব রাফ থাকবে। এই জন্য দেখবে তোমাদের বিশেষ করে কাশ্মীরে যখন গেছো সাগনিক, তো দেখবে অনেক নদী আছে, অনেক লিডার নদী আছে না, তারপরে আরো কি আছে, লিডার নদী মোস্ট পেহেলগাঁওয়ে ছিল না কোথায় জানি ছিল, আমি ঠিক ভুলে যাচ্ছি। হ্যাঁ স্যার, পেহেলগাঁওয়ে। হ্যাঁ পেহেলগাঁওয়ে ছিল। তো যেখানে ওই বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল ওই জায়গাটা আমরা ওর জাস্ট অপোজিটেই আমাদের হোটেলটা ছিল পেহেলগাঁওয়ে। বজরঙ্গি ভাইজানের শুটিং ওখানে হয়েছিল জানো, মনে আছে, যেটা বাস স্ট্যান্ড ছিল, হ্যাঁ স্যার। ওই জায়গাটার অপোজিটেই ছিল। তো ওইখানে দেখবে নদীগুলো একদম, ওখানে নদীতে নামাও যায়, যা অবস্থা, মানে খুবই অল্প হাইটের দেখবে নদীগুলো, খুব রাফ থাকে, হেভি আওয়াজ হয় না। শীতকালে তো ওখানে তো সবসময় শীত, খুব আওয়াজ হয়, যেহেতু থিকনেস কম ওই জন্য ভেলোসিটি খুব বেশি, ওই জন্য খুব রাফলি যায়। তো এই একটা কনসেপ্ট বলে রাখলাম। তো যেখানে দেখবে জল খুব শান্ত, তার মানে ভাববে ওখানে হাইটটা খুব ডিপ আছে, আর যেখানে দেখবে রাফ সেখানে কম্পারেটিভলি কম থাকবে হয়তো। এই আর কি কনসেপ্ট আছে নৈনিতালের। ওর হাইট যতদূর আমি শুনেছিলাম, অনেকদিন আগে গেছিলাম, শুনেছিলাম উত্তরাখণ্ডের নৈনিতালের হাইট 120 ফিট। দেখ ওই ওই জলটা খুব শান্ত। নৈনিতালের লেকটা দেখবে কেউ গুগলে বা ইউটিউবে সার্চ দিলেও দেখতে পাবে, দারুণ লেক। হ্যাঁ স্যার। ইভেন আমি দুটোই তো দেখেছি, আমার কাছে নৈনিতালের লেকটা কিছু কিছু অ্যাঙ্গেল দিক দিয়ে ডাল লেকের থেকে বেটার লেগেছে, কারণ নৈনিতাল লেকটা পয়েন্ট টু বি স্যার নোট। চোখের মতন। হ্যাঁ চোখের মতন। আর ইসে সাগনিক হয়তো দেখেছে, ডাল লেকটা আমার একটু এবার নোংরা লেগেছে, মানে আবর্জনা ভর্তি ছিল আমাদের সময়। তোমাদের সময় কি এখন একই আছে? কয়েকটা জায়গায়, পরিষ্কারই আছে। কয়েকটা জায়গায় আমাদের আমরা পুরোটাই খুঁড়েছিলাম, কিন্তু নৈনিতাল টলটলে জল, মানে যেখানেই বুঝতে পারছো নোংরা শ্যাওলা থাকবে সেখানে কি বলতো, নৈনিতালের লেকটা 120 ফিট, মানে ওটার মেনটেনেন্সও সেরকম হয়, বিশাল টলটলে জল। এবং